ওয়েলকাম টু চঞ্চল স্যার ফিজিক্স ফার্স্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজকে আমরা নবম শ্রেণীর লাস্ট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার নম্বর 7। এই চ্যাপ্টারে শব্দ কিভাবে উৎপত্তি হয়, কিভাবে যায় একদিক থেকে, বা আমাদের এই যে কান, এই কানের সাহায্যে যে শব্দ শুনি, এটা কিভাবে শুনি, তার আজকে লেকচার নম্বর 1 অর্থাৎ আজকে প্রথম লেকচারে আমরা শব্দ সম্বন্ধে কিছু জানবো, আর পরবর্তী লেকচারে আমরা আরও ডিটেলস শব্দের বাকি অংশগুলি জানব। তো প্রথমেই জানতে হবে যে শব্দ কী। তো শব্দ কী জানতে গেলে প্রথমেই দেখতে হবে, এই যে আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, বা মাইক্রোফোনে কথা বললে বহু দূরে যে শুনতে পাওয়া যায়, তাহলে শব্দ নিশ্চয়ই আমি এখান থেকে বলছি, তাহলে এখানে যে সৃষ্টি হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের গলায় যে স্বরযন্ত্র আছে সেটার কম্পনে সৃষ্টি হচ্ছে। তাহলে যে আমরা যে কথা বলছি এই শব্দ কম্পনে সৃষ্টি হচ্ছে। আর এই যে ধরো আওয়াজ করলাম, তো এই শব্দটা কীভাবে সৃষ্টি হচ্ছে, এটাও নিশ্চয়ই কোনো একটা বস্তুকে যে ঠুকছি সেখানে কিন্তু বস্তুটার কম্পন হচ্ছে। এই কম্পনের ফলে কি হচ্ছে, শব্দ সৃষ্টি হচ্ছে, এবং এই শব্দটা এক জায়গা থেকে আর এক জায়গায় অগ্রসর হয়ে যাচ্ছে। তাহলে আমরা জেনে গেছি যে তাপ এক প্রকার শক্তি, তাহলে তাপ এক প্রকার শক্তি, একই রকমভাবে আলো এক প্রকার শক্তি, আবার শব্দও কিন্তু এক প্রকার শক্তি। তাহলে এই শব্দ উৎপন্ন হতে গেলে কিসের প্রয়োজন, একটা সনক বা উৎস, সনক যাকে বলা হচ্ছে শব্দ উৎস। তাহলে শব্দ উৎসের প্রয়োজন, সেটা হতে পারে সুরশলাকা, হতে পারে কোনো মাইক্রোফোন, হতে পারে আমাদের গলার স্বরযন্ত্র। তাহলে যাই হোক না কেন, এই সনককে কি করতে হবে, কম্পিত হতে হবে। কম্পন হলেই কি হবে, শব্দ সৃষ্টি হবে। তো সেইটা দেখো, তাহলে সনক কিসের তৈরি হতে পারে, যে কোনো স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তু। তোমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে স্থিতিস্থাপকতা বিষয়টা কি জানো, যে যাতে করে আবার কি করে, কোনো বস্তুকে যদি আকার বা আকৃতিতে পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাহলে এই স্থিতিস্থাপকতা ধর্মের দরুন সে আবার কি হয়, পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়। তাহলে এই স্থিতিস্থাপক বস্তুর যদি কম্পন হয়, তাহলেই কি সৃষ্টি হবে, শব্দ তৈরি হবে। তো এই শব্দ মোটামুটি কি বিষয় হলো, বিভিন্ন আন্দোলন বা কম্পন হতে পারে। তোমার ধরো কোনো ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরলে কি হবে, ফ্যান ঘুরলে দেখেছি একটা শব্দ হয়, হাওয়া তো পাই, তার সাথে সাথে শব্দও হয়। আবার ধরো যদি হাতটা এরকম এরকম করে নিয়ে জানা হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে কি, শব্দ উৎপন্ন হবে না, কারণ এখানে কিন্তু কম্পনটা খুব ধীরে ধীরে। আবার যদি খুব দ্রুত দেখবে, কানের কাছে হাত রেখে দ্রুত হাতটাকে কম্পন করো, কী হবে, হালকা একটা শব্দ শুনতে পাবে। তো যে কোনো বস্তুর অর্থাৎ স্থিতিস্থাপক বস্তুর কম্পনের ফলেই কিন্তু শব্দ তৈরি হয়। তো শব্দ কীভাবে, আরও উদাহরণ, একটা ধরো পুকুর আছে, জল আছে, তো পুকুরের মাঝখানে একটা কি করলে, একটা ঢিল ফেলে দিলে, কি দেখেছো, আমরা সবাই এটা করেছি, কি হবে, এই মাঝখান থেকে ঢেউগুলো কি হয়, বাইরের দিকে গোল গোল রিংয়ের আকারে বেরিয়ে আসে। তো আমরা খেলতে যেয়ে ধরো পুকুরের জলে বল পড়ে গেছে মাঝখানে, কিভাবে আনি, ঢিল ছুঁড়ে ছুঁড়ে আনি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, ঢিল যখন ছুঁড়ি সেই সময় দেখবে বলটা উপরে উঠছে নামছে। একবারে বলের গায়ে যদি তুমি ঢিলটা ছুঁড়ো তবেই কিন্তু ওটা আগিয়ে যাবে, নতুবা কী হবে, বলটা উঠবে আবার নামবে। তাহলে তরঙ্গটা আগিয়ে আগিয়ে চলে যাচ্ছে। তাহলে শক্তি, শব্দ শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তো এই শব্দ স্থানান্তরিত হতে গেলে অবশ্যই কিন্তু মাধ্যমের প্রয়োজন। তাহলে শব্দ স্থানান্তরিত হতে গেলে মাধ্যমের প্রয়োজন হয়।
মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে শব্দ যেতে গেলে মাধ্যম প্রয়োজন হয় এবং শব্দ উৎপন্ন গেলে স্থিতিস্থাপক বস্তুর কম্পন হতে হয়। তাহলে এই দুটো জিনিস কিন্তু ভালো করে মনে রাখো। এবার দেখো, তাহলে এই যে দেখলাম, দেখো যে শব্দ স্থানান্তরিত হতে গেলে মাধ্যম প্রয়োজন হয়, ঠিক কথা, কিন্তু মাধ্যমের যে কোণাগুলি, এর কোণাগুলি কি হয়? এর কোণাগুলি কিন্তু স্থানচ্যুত হয় না। কোণাগুলি স্থানচ্যুত হয় না। তাহলে কোণাগুলো যেখানে ছিল সেখানেই থাকে, শুধু কি করে একটা কোণা থেকে আর একটা কোণাকে শক্তিটা কি করে ট্রান্সফার করে বা স্থানান্তরিত করে। যেমন ধরো তোমরা যদি অনেকজন লাইন দিয়ে দাঁড়াও, আর যদি এখানে ধরো একটা ইঁট আছে, ইঁটের পাঁজা আছে, সেখান থেকে পাশের জনকে কি করছো, ইঁটগুলো দিয়ে দিয়ে যাচ্ছ, তাহলে ইঁট একদিক থেকে আরেক দিক চলে গেল। কিন্তু তোমাদিকে যদি আমরা এই মাধ্যমের কোণা হিসাবে ভাবি, তাহলে কিন্তু তোমাদের কি স্থানচ্যুতি হচ্ছে না, শুধু হাতে করে নিচ্ছ একদিক থেকে আরেক পাশের জনকে দিয়ে দিচ্ছ, পাশের কোণাকে দিয়ে দিচ্ছ। তাহলে এইভাবে শব্দ একটা কোণা থেকে আর একটা কোণাতে স্থানান্তরিত হয়, কিন্তু কোণাগুলির কোনো রকম স্থানচ্যুতি হয় না। এবার এই শব্দের কিছু বৈশিষ্ট্য জানব। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হতে তাহলে 1 নম্বর কি, জড় মাধ্যমের প্রয়োজন। 2 নম্বর কি, মাধ্যমের কোণাগুলির স্থানচ্যুতি হয় না। 3 নম্বর কি, শব্দ মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে একটি নির্দিষ্ট বেগে যাত্রা করে। 4 নম্বর কি, আলোক তরঙ্গের মতো শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও ব্যতিচার হয়। তাহলে মোটামুটি তোমরা শব্দের কিছু বৈশিষ্ট্য জেনে গেলে। এবার দেখো তো, এই যে আমি এতক্ষণ ধরে বলছি যে জড় মাধ্যমের প্রয়োজন, তো এইটা কিভাবে বুঝবো, একটা সহজ পরীক্ষার সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। তার আগে একটা জিনিস জেনে নাও, যে এই যে সূর্যে যে এত শক্তি, অনবরত শক্তি আসছে সূর্য থেকে, এই এত শক্তি আসছে কোথা থেকে? তাহলে সূর্যের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন পারমাণবিক বিস্ফোরণ ঘটছে। তাহলে এত শক্তি যদি উৎপন্ন হতে হয়, সেই যে বিস্ফোরণ হবে, সেই বিস্ফোরণের ফলে যে উৎপন্ন শব্দ, সেটা কত বেশি হতে পারে একবার কল্পনা করে নাও। আমরা যে বিভিন্ন ধরনের বাজি পোড়াই, সেটা অত অল্প একটা ছোট জিনিস কত শব্দ উৎপন্ন করে। তাহলে এই বিপুল শক্তি উৎপন্ন করতে তাহলে কত শব্দ উৎপন্ন হবে সেটা একবার কল্পনা করো। তাহলে আমরা তো শুনতে পাচ্ছি না সূর্যের এত বিস্ফোরণ হয়। এই শুনতে না পাওয়ার কারণ হচ্ছে, দেখো সূর্য থেকে যেই যে পৃথিবীতে আমরা শুনতে পাবো, আদেও কিভাবে পাবো? সূর্য থেকে এই পৃথিবীর মাঝে কি আছে? পুরোই ফাঁকা। হয়তো 10,000 কিলোমিটার উচ্চতা অবধি বায়ু আছে, অর্থাৎ মাধ্যম আছে। আর সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। তাহলে এই পুরো এলাকাটা হচ্ছে ফাঁকা। তাহলে এই ফাঁকা থাকলে কি হবে? কোনোভাবেই শব্দ ওই সূর্য থেকে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে না।
পৌঁছে গেলে কিন্তু বিশাল বিপদ হতো, আমাদের কানে সবসময় ইয়ার প্লাগ গুঁজে থাকতে হতো, বুঝতেই পারছো। তো এইটার একটা আমরা সহজ পরীক্ষার সাহায্যে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি যে মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। তাহলে একটা কোশ্চেন লিখতে পারি আমরা, কি কোশ্চেনটা লিখতে পারি, যে সূর্যের মধ্যে প্রবল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কেন? তো উত্তরটা লিখতে পারবে যে কোনো মাধ্যম নেই এই পৃথিবী থেকে সূর্যের মাঝে, প্রচুর অংশ কি শূন্যস্থান, তাই এর কোনো রকম শব্দ শুনতে পাই না। এবার যেটা জানবো, যে একটা পরীক্ষার সাহায্যে একটা দেখাবো, যে ধরো একটা কাঁচের বেলচা আছে, এই বেলচারটাকে কি করা হয়েছে, বেলচার ভিতর একটা কি করা হয়েছে, একটা তড়িৎ, একটা কলিং বেল কারেন্টের সাহায্যে লাগানো হয়েছে। তো এই বেলচাটাকে কোথায় রাখা হয়েছে, একটা রবারের প্যাডে রাখা হয়েছে। এই তলায় কি আছে, একটা বায়ু নিরুদ্ধ নল, নিষ্কাশন নল লাগানো হয়েছে, এটাকে একটা পাম্পের সাহায্যে যোগ করা আছে, একটা ট্যাপের সাহায্যে ধরো আটকানো আছে। তাহলে যখন ধরো কোনো কিছু বায়ু নিষ্কাশন করা হয়নি, সব খোলা ছিল, তখন সুইচ অন করলে, কলিং বেলের সুইচ অন করতেই কি হবে, আওয়াজটা কিন্তু পাওয়া যাবে। এবার কি করা হচ্ছে, এই রবারের এখানটায় উপর বসিয়ে চারদিক ভেসলিন লাগিয়ে দেওয়া হয়েছে। তো ভেসলিন লাগিয়ে বায়ু নিষ্কাশন নলটার সাহায্যে কি করা হচ্ছে, পাম্প দিয়ে এই বাতাসটা বাইরে বের করে নেওয়া হচ্ছে। বাইরে বের করে নিলে আস্তে আস্তে দেখা যাবে যে এই যে বেলটা ছিল, ইলেকট্রিক্যাল কলিং বেল, এই বেলের আওয়াজ বাইরে আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে। কতটা কমবে, অনেকটাই কমছে, আস্তে আস্তে এক সময় দেখা গেল যে কোনো আওয়াজই আর আসছে না। অথচ কাঁচের জারের ভিতর দিয়ে দেখছি যে এই বেলের গায়ে কিন্তু ওই হাতুড়ি যেটা থাকে সেটা কিন্তু শব্দ করছে, মানে ঠোকা খাচ্ছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না। তাহলে এর থেকে বোঝা গেল যে নিশ্চয়ই এর ভিতরে কোনো রকম বাতাস বা কোনো রকম জড় মাধ্যম না থাকার ফলে শব্দটা শুনতে পাচ্ছি না। আবার যদি এই পাম্পটা সরিয়ে দিয়ে এই ট্যাপটা খুলে দাও, অর্থাৎ দিয়ে আবার বাতাস ভরে দাও, দেখবে যে আস্তে আস্তে আবার শব্দের জোর কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এর থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে শব্দ গতিশীল হতে গেলে, অর্থাৎ সঞ্চালিত হতে গেলে অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন হয়। এবার আমরা নেক্সট টপিক যাব, যে এই যে শব্দ বলেছি তরঙ্গের আকারে যাচ্ছে, এই শব্দ তরঙ্গ বা যে কোনো তরঙ্গ দুই প্রকার। তাহলে তরঙ্গ বলছি দুই প্রকার। তাহলে একটা নতুন টপিক, তাহলে তরঙ্গ দুই প্রকার। এক নম্বর যেটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর দু নম্বর কি, তির্যক তরঙ্গ। তো এই তরঙ্গটা অবশ্যই কিন্তু এটা স্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে স্থিতিস্থাপক তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা তির্যক তরঙ্গ। একটু বিষয়গুলো একটু দেখা যাক। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ,
অনুদৈর্ঘ্য তরঙ্গে কি আমি বলেছি যে মাধ্যম থাকতে হবে, স্থিতিস্থাপক তরঙ্গ গতিশীল হতে গেলে অবশ্যই মাধ্যম থাকতে হবে। তাহলে শব্দ এক প্রকার অবশ্যই স্থিতিস্থাপক তরঙ্গ, তাই এর জন্য মাধ্যমের প্রয়োজন হয়। উল্টো দিকে আলোর কিন্তু প্রয়োজন হয় না, কারণ আলো কিন্তু স্থিতিস্থাপক তরঙ্গ নয়। কারণ দেখো সূর্য অত দূরে আছে, মাঝখানে পুরো ফাঁকা, তাহলে তা সত্ত্বেও কিন্তু আলো আসে, তাহলে আলো স্থিতিস্থাপক তরঙ্গ নয়, আলো কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো পরে বিষয়টা জানবো। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে 1 নম্বর অনুদৈর্ঘ্য তরঙ্গ বিষয়টা কি? তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যে মাধ্যমের কোনো সমসত্ব স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বিস্তার যদি মাধ্যমের কণাগুলির কম্পনের সহিত সমান্তরালে হয় তাহলে সেই রূপ তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। তো এর উদাহরণ আগেই বললাম শব্দ তরঙ্গ, তাহলে উদাহরণ কি দিতে পারি? শব্দ তরঙ্গ। দেখো শব্দ তরঙ্গে কি হয়, শব্দ তরঙ্গে এই যে আমি কথা বলছি, অর্থাৎ যে কোনো একটা সনক থেকে যে আওয়াজ বেরোচ্ছে, এই আওয়াজ বেরোনোর সময় কি হচ্ছে দেখো একটু দেখা যাক। এটা ধরো সুরশলাকা একটা সনক, একে যদি একটা হাতুড়ি দিয়ে আঘাত করে দাও কি হবে, এর থেকে একটা শব্দ বেরোবে। তো শব্দ চারদিকেই ছড়িয়ে যাবে, আমি একটা দিক দেখব। তো শব্দ কীভাবে যাবে দেখো, এই শব্দ যাবে এইভাবে, দেখো কি হচ্ছে, এই যে এখানটায় কি হচ্ছে ফাঁক ফাঁক, অর্থাৎ কণাগুলির মধ্যে দূরত্ব এখানে বেড়ে যাচ্ছে। আবার এই জায়গাটা কি হয়েছে, খুব কাছাকাছি, কণাগুলির মধ্যে দূরত্ব কমে যাচ্ছে। তাহলে কোনো জায়গায় আবার তারপরেই দেখো আবার ফাঁক ফাঁক, আবার কাছাকাছি, এইভাবে কিন্তু শব্দ তরঙ্গ অগ্রসর হয়। অর্থাৎ কণাগুলি কি হচ্ছে পাশাপাশি কাঁপছে, আর তরঙ্গ এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ধরো এই দিকটায় কারু কান আছে, তাহলে সে কি করবে, কানে শুনতে পাবে শব্দ। তাহলে এই যে এইভাবে, তাহলে কণাগুলোর গতি কোন দিকে, এই দিকে, তরঙ্গের গতি কোন দিকে, এই দিকে। তাহলে এই দিকে হচ্ছে তরঙ্গ গতি, এই দিকে হচ্ছে কণার গতি। তাহলে এইটা হচ্ছে সনক, এইটা হচ্ছে ধরো কান, শ্রবণ যন্ত্র বা কান হতে পারে। তাহলে কণার গতির সঙ্গে কি করা হয়েছে, সমান্তরালে শব্দ যাচ্ছে। তাহলে কণার গতির সঙ্গে সমান্তরালে শব্দ গেলে এবং এই যে স্থিতিস্থাপক মাধ্যমে যদি কম্পন হয়, তাহলে কেমন কম্পন হচ্ছে, এই বরাবর কম্পন হচ্ছে, মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যাচ্ছে কোন দিকে, এই বরাবর, তাহলে সমান্তরাল। তাহলে মাধ্যমের গতির সঙ্গে তরঙ্গের গতির সঙ্গে সমান্তরালে যদি মাধ্যমের কণাগুলির কম্পন হয়, তাহলে সেই রূপ তরঙ্গকে কি বলবো, সেই রূপ তরঙ্গকে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেমন শব্দ তরঙ্গ। তাহলে এইখানে যেগুলো খুব কাছাকাছি চলে আসে সেগুলোকে বলবো ঘনীভবন
এগুলোকে আমরা বলবো ঘনীভবন, আর যেগুলো দূরে দূরে আছে তাহলে এই জায়গাটাকে বলবো কি ঘনীভবন, ঘন হয়ে গেছে। আর যেখানটা খুব দূরে দূরে আছে কোনাগুলো পরস্পরের থেকে সেটাকে বলবো তনুভবন। তাহলে এই বিষয়টা তো আমরা আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছো। এবারে আমরা নেক্সট টপিক যাব, সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ দেখতে গেলে আমাদের একটু অন্যরকমভাবে ভাবতে হবে। তির্যক তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের মতো নয়, তির্যক তরঙ্গ পুরোপুরি আলাদা। তাহলে দেখো তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ বিষয়টা কি, সংজ্ঞাটা একই রকম হবে প্রথমেরটা, তারপর একটুখানি অন্যরকম। দেখো কি বলছে, কোনো সমসত্ব স্থিতিস্থাপক মাধ্যমের কোণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বিস্তার যদি কণাগুলির কম্পনের গতির অভিমুখের সহিত লম্বভাবে হয়, তাহলে সেই রূপ তরঙ্গকে কি বলা হবে, তির্যক তরঙ্গ বলা হয়, এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে। এর উদাহরণ ধরো কি, একটা দড়িকে নিয়ে হাতে ধরে ঘোরা, এরকম করে দুলাচ্ছ, কি হয় বলো, দড়িটা এরকম 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 যাবে। তাহলে এই দড়িটাকে একটা দিকে বেঁধে নিয়ে যদি এরকম ঘোরাও, বা একটা দড়িকে যদি দুদিকে টান টান করে বাঁধো, নিয়ে মাঝখানটা টেনে ছেড়ে দিলে কী হবে, কোণার কম্পন এরকম এরকম হবে, তাই তো। কিন্তু তরঙ্গটা দেখবে পাশ দিয়ে সরিয়ে যাচ্ছে। তাহলে একটা কি, কি লেখা যেতে পারে, দড়ির কম্পন। তা যদি ছবি একটা ভাবার চেষ্টা করো, একটা দড়ি আছে, তা দড়িটাকে যদি এরকম এরকম করে নাড়াও, কী হবে, দড়িটা এরকম হবে। আর এইটার ক্ষেত্রে কি, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। এটা ধরো স্প্রিং, এটা স্প্রিং আছে, খুব লুজ স্প্রিং, অবশ্যই লুজ হতে হবে, শক্ত স্প্রিং হলে কিন্তু এটা বুঝতে পারবে না। তাহলে একটা ধরো লুজ স্প্রিংকে এখানে বেঁধে রাখা হয়েছে, আটকে রেখে কী করা হয়েছে, ধরো একটু টেনে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কেমন হবে বলো তো, ঠিক এইরকম হবে। যদি লক্ষ্য করো, যদি বাড়িতে থাকে লুজ স্প্রিং, তাহলে দেখবে যে এরকম হচ্ছে। এরকম হচ্ছে। তা দেখো এই জায়গাটা কি, তনুভবন, এই জায়গাটা ঘনীভবন। তাহলে এইরকম তনুভবন ঘনীভবন, তনুভবন ঘনীভবন। তাহলে এইভাবে স্প্রিংয়ের কম্পন হচ্ছে, তাতে কি হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হবে। তো এই তির্যক তরঙ্গের দেখো কি হচ্ছে, একবার উপরে উঠছে আবার নামছে। তো যদি একটু ভালো করে এটাকে আঁকি, তাহলে তরঙ্গের গতি কোন দিকে, এইদিকে তরঙ্গের গতি। এইটা ধরো 0, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে এইদিকে যাচ্ছে। মাধ্যমের কোণাগুলি কিন্তু এই বরাবর কম্পিত হচ্ছে, এটা আবার এইদিকে উঠেছে, তাই তরঙ্গটা এইদিকে গেছে। তাহলে মাধ্যমের কোণার গতি দেখো এই বরাবর,
আর তরঙ্গের গতি এই বরাবর। তাহলে কি হলো, এই দিকে হচ্ছে মাধ্যমের কোণার গতি, আর এই বরাবর কি, তাহলে এইটাও মাধ্যমের কোণার গতি, এইটাও লেখা যায়। আর এইটা হচ্ছে তরঙ্গের গতি, তাহলে এইটা কি 90 ডিগ্রি। তাহলে দেখো, তাই তরঙ্গের বিস্তার কোণাগুলির কম্পনের গতির অভিমুখের সঙ্গে যদি লম্বভাবে হয়, তাহলে এই ধরনের তরঙ্গকে বলা যেতে পারে যে তির্যক তরঙ্গ। এর যদিও আলো স্থিতিস্থাপক তরঙ্গ নয়, তাও আলো কিন্তু একটা তির্যক তরঙ্গের উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি। তাই তোমরা তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ এই দুটো বিষয় কিন্তু ভালোভাবে বুঝে গেছো। এবার যেটা আমি এটা দেখতে চাইছি, তো এইটা দেখো, এই যেখানটা উঠেছে এই জায়গাটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর যেখানটা নেমে গেছে নিচুর দিকে এসেছে সেইটা হচ্ছে তরঙ্গপাদ। তাই তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাদ এটা হচ্ছে কিসের, তির্যক তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ছে হচ্ছে ঘনীভবন ও তনুভবন। তাহলে তোমরা মোটামুটি অনেকটা জিনিস বুঝে গেছো। এবার আমরা যেটা নেক্সট টপিক আসতে চলেছি সেটা হচ্ছে কম্পন সংক্রান্ত বিভিন্ন ধরনের রাশি। তো দেখো, কম্পন সংক্রান্ত যে কয়েকটি রাশি, তার মধ্যে প্রথমেই আমরা কি করব, একটা তির্যক তরঙ্গের একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি। দেখো, ধরো একটা তির্যক তরঙ্গ এইখান থেকে স্টার্ট হয়েছে, এটা কি হচ্ছে দেখো এইরকম হবে। তাহলে এখানে যদি আমি নাম দিয়ে দিই, দেখো এটা এ বি সি ডি ই এন এফ। তাহলে এই দিকে হচ্ছে সময় বরাবর যাচ্ছে, এই দিকে তরঙ্গের গতি কতটা হচ্ছে সেই দিকটা হচ্ছে। তাহলে এই দিকে হচ্ছে তরঙ্গের গতির অভিমুখ, তাহলে এইটা হচ্ছে তরঙ্গের গতির অভিমুখ। এখান থেকে এটা একটা ধরো তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষ থেকে যদি আমি এই সাম্যাবস্থানের উপর ধরো আমি একটা লম্ব টানলাম, এ ড্যাশ একটা টেনে রেখেছি। এবারে দেখো কতগুলি রাশির মধ্যে যেটা প্রথমেই উল্লেখযোগ্য 1 নম্বর, সেটা হচ্ছে বিস্তার। বিস্তারটা কি, তরঙ্গের উপরিস্থিত মাধ্যমের কোনো কোণার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটা সরণ ঘটে তাকে ওই তরঙ্গের বিস্তার বলা হয়। তাহলে এক্ষেত্রে কি এ ড্যাশ এটা হচ্ছে বিস্তার। তাহলে এ ড্যাশ হচ্ছে বিস্তার। দেখো তো একটু, এই সাম্যাবস্থান মানে এই যে রেখাটা, এখান থেকে কোণাগুলো এই দিকে ম্যাক্সিমাম এ অবধি যেতে পারে, আবার যদি এই দিকে ভাবি এটা সি অবধি, এইদিকে আবার ই অবধি, তাহলে এইটা বিস্তার, এইটা বিস্তার, এইটা বিস্তার। তাহলে বিস্তারটা বোঝা গেল। তাহলে ম্যাক্সিমাম যে সরণ। 2 নম্বর পর্যায়কাল। একই রকমের সংজ্ঞা হবে, তরঙ্গের উপরিস্থিত মাধ্যমের কোনো কোণার একটি পূর্ণ কম্পন
সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলা হয়। তাহলে দেখো পর্যায়কালকে কি করা হয়, টি দিয়ে প্রকাশ করা হয়। পর্যায়কালের আর একটা নাম আছে দোলনকাল। পর্যায়কাল বা দোলনকাল বলা হয় যাকে, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এবার 3 নম্বর কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি বলছে, তরঙ্গ একই রকম দেখো, তরঙ্গের উপরিস্থিত মাধ্যমের কোনো কোণা 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সংখ্যাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্ককে সাধারণত এন অথবা নিউ, ল্যাটিনে যেটাকে বলা হচ্ছে নিউ, এন ই, এ যদি উচ্চারণ করি নিউ, তাহলে এন বা নিউ দিয়ে প্রকাশ করা হয় কম্পাঙ্ককে। 4 নম্বর পর্যায়কাল গেল, কম্পাঙ্ক, এবার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটি পূর্ণ কম্পনে যখন কোনো কোণা সম্পন্ন করবে সেই সময়ে তরঙ্গ যত দূর অগ্রসর হবে। তরঙ্গের উপরিস্থিত মাধ্যমের কোনো কোণা যে সময়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময়ে তরঙ্গ যত দূর অগ্রসর হয় তাকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এটা ল্যাটিনে যেটা এল। তো দেখো এটা হচ্ছে LAMBDA, যেটা বাংলা হচ্ছে ল্যামডা, বি এর উচ্চারণটা হয় না। আর 5 নম্বর হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে কি লিখবো তরঙ্গ বেগ? এটা লেখা হবে কোনো মাধ্যমে তরঙ্গ 1 সেকেন্ডে যত দূর অগ্রসর হয় তাকে ওই তরঙ্গের বেগ বলা হয়। বেগকে ভি দ্বারা, স্মল ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো ছবিটায় তো আমরা বিস্তারটা বুঝে গেছি। পর্যায়কাল কি? ধরো একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, তাহলে এই
কোণাটা এখানে ছিল সাম্যাবস্থানে, তাহলে এখান থেকে কি করবে, উপরে উঠলো, সেই সময় দেখো তরঙ্গ কি করেছে, এখানে পৌঁছেছে। আবার যখন নামছে তরঙ্গ সেই মুহূর্তে এখানে পৌঁছেছে। আবার তাহলে এটা তো এক সাইডে হলো। দোলন মানে কি, উপরে উঠবে, সাম্যাবস্থান আসবে, নিচে নামবে, আবার সাম্যাবস্থান, তবে তো পূর্ণ কম্পন। তাহলে পুরোটা কমপ্লিট। তাহলে দেখো যখন উপরে উঠলো তরঙ্গ এতটা এলো, আবার যখন সাম্যাবস্থানে এলো তরঙ্গ এতটা এলো, তারপর যখন নিচে দিয়ে নামবে তখন সি অবধি এলো, আবার যখন সাম্যাবস্থানে এলো তখন ডি অবধি। তাহলে এই যে সময় লাগলো ও থেকে ডি পর্যন্ত যেতে, এই সময়টা কি বলছে, পর্যায়কাল, যাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। কম্পাঙ্ক কি বলছে, এই যে এটা তো ধরো একটা নির্দিষ্ট সময় হলো, এরকম 1 সেকেন্ডে যতবার এরকম করতে পারবে সেইটা হয়ে যাবে ওই তরঙ্গের কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য কি, যে একটা কম্পাঙ্কে যত দূর তরঙ্গ যাবে, তাহলে একটা কম্পাঙ্কে কতটা গেল, এই ও এ বি সি ডি, মানে ও থেকে ডি, তাহলে এইটা হয়ে গেল, দেখো এইটা হয়ে গেল তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ও থেকে ডি পর্যন্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই বিষয়টা বোঝা গেল। এবার তরঙ্গ বেগ কি বলছে, 1 সেকেন্ডে যত দূর যাবে তরঙ্গটা, তাহলে তরঙ্গের গতির অভিমুখ এইদিকে, যতটা যাবে সেটাই হচ্ছে তরঙ্গের বেগ। এবার যেটা আমরা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে চলেছি সেটা হচ্ছে এই যে ভি এন বা নিউ আর ল্যামডা, এদের মধ্যে সম্পর্ক পড়তে চলেছি। তাহলে দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ধরি কোনো তরঙ্গের কম্পাঙ্ক এন, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং তরঙ্গ বেগ ভি। তাহলে আমাদের এই এন, ল্যামডা ও ভি এদের সম্পর্ক দেখতে হবে। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পনের সংখ্যা কত, এন। তাহলে 1 সেকেন্ডে কবার পূর্ণ কম্পন হবে, এন বার। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পনে এন, তাহলে একটি পূর্ণ কম্পনে তরঙ্গ কতটা দূরত্ব যায়, যেটা তার তরঙ্গ দৈর্ঘ্য। পূর্ণ কম্পনের তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে একটি পূর্ণ কম্পনে ল্যামডা দূরত্ব অতিক্রম করলো। আবার 1 সেকেন্ডে কটা এরকম হচ্ছে, এনটি। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ এন ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে একটিতে ল্যামডা দূরত্ব অতিক্রম করলো, তাহলে এনটি পূর্ণ কম্পনে তরঙ্গ কি করবে, এন ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো, তাহলে একটিতে ল্যামডা, এনটিতে এন ল্যামডা, সিম্পল ঐকিক নিয়ম। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ কত দূর যাবে, তাহলে 1 সেকেন্ডে এনটা কম্পন সৃষ্টি হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে, অতএব 1 সেকেন্ডে তরঙ্গ এন ল্যামডা দূরত্ব অতিক্রম করে। আবার 1 সেকেন্ডে যতটা দূরত্ব যায় সেটাই কি তরঙ্গের বেগ। তাহলে ইহাই হইল তরঙ্গের
বেগ, অর্থাৎ তরঙ্গ বেগ ভি সমান এনটা কি কম্পাঙ্ক এন বা নিউ ইনটু কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এইটা যে কিভাবে বেরোলো এই সমীকরণটা, এটা তোমরা খুব ভালো করে কীভাবে বেরোলো সেটা বুঝে নেবে। তাহলে ভি সমান এন ল্যামডা। আবার আমরা জানি যে এন সমান 1/t। কিভাবে? 1 সেকেন্ডে n বার কি হয় কম্পন হয়। আবার একবার পূর্ণ কম্পন হতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল, যেটাকে বলা হচ্ছে টি। তাহলে n সমান 1/t লেখা যায়। তাহলে n সমান যদি 1/t লেখা যায়, তাহলে এই সমীকরণ থেকে কি লেখা যাবে বলো তো? ভি সমান 1/t ইন্টু ল্যামডা, বা ল্যামডা সমান হয়ে যাবে ভিটি। তাহলে এই সমীকরণটাও অঙ্ক করতে গেলে কাজে দেয়, ল্যামডা সমান ভিটি। তো আর দুটো বিশেষ জিনিস জেনে আজকে লেকচারটা শেষ করব। সেই দুটো বিশেষ জিনিস দেখো। 1 নম্বর জিনিস, কোনো বস্তুর বেগ ও বায়ুতে শব্দের বেগের অনুপাতকে ম্যাক সংখ্যা বা ম্যাক নম্বর বলা হয়। এটা জাস্ট নোট করে রাখবে, একটু মনে রাখার চেষ্টা করবে। আর ফাইনালি যেটা জানবো, কোনো বস্তুর বেগ বায়ুতে শব্দের বেগের তুলনায় বেশি হলে সেই বেগকে সুপারসনিক বেগ বলা হয়। সুপারসনিক, তোমরা সুপারসনিক জেট প্লেনের নাম শুনেছো। সেই সুপারসনিক মানে শব্দের বেগের তুলনায় অনেক বেশি বেগে যদি কোনো বস্তু গতিশীল হয়, তাহলে তার বেগকে বলবো সুপারসনিক। তাহলে স্টুডেন্টসরা, তোমরা আজকের এই লেকচারে অনেকটাই শব্দের বিষয় শিখলে। তো এই লেকচার আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর কোনো অসুবিধা হলে কমেন্টে লিখে জানাবে। আর তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু এই ভিডিও শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয় এবং তারাও লাইক ও সাবস্ক্রাইব করার সুযোগ পায়। আর একটা জিনিস, যে সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করবে, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সাথে সাথে তার নোটিফিকেশান চলে আসে। তাহলে আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই বাই।